হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। ওয়েলকাম টু প্রণয়স ম্যাথ। আমি প্রণয় এবং আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এলাম টার্গেট আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডি 2025। তোমরা সকলেই জানো এই সিরিজে আমি রেলওয়ে বোর্ডের বিভিন্ন এক্সাম যেমন এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি, জুনিয়র ইঞ্জিনিয়ার প্রভৃতি এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনপত্র তোমাদের সামনে সমাধান করে দিই উইথ ট্রিক এবং টিপসের মাধ্যমে। সো এই ভিডিওটি হতে চলেছে খুবই একটি ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ভিডিও। ওকে, সো যারা ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো এবং ফার্স্ট টাইম রেলওয়ে বোর্ডের এক্সাম দিচ্ছো তাদের জন্য ভিডিওটি খুবই একটি হেল্পফুল ভিডিও হবে, কেননা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বেসিক স্ট্রাকচার থেকে শুরু করে কী রকম প্রশ্ন আসতে চলেছে, এছাড়াও কিভাবে পরীক্ষা খুবই সুন্দরভাবে ক্লিয়ার করা যাবে সেটি নিয়ে আলোচনা করেছি। এছাড়াও যাদের বেসিক কনসেপ্টে দুর্বল রয়েছে তারা অবশ্যই ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে দেখো, অবশ্য প্রথম থেকে শেষ অবধি দেখো। আমি 100% শিওরিটির সাহায্যে বলতে পারি তোমরা অনেক কিছু শিখতে পারবে, আর যারা স্কিপ করবে তারা অবভিয়াসলি কী করবে, মিস করবে। ওকে, সো আজকে হচ্ছে এই সিরিজের পঞ্চম ক্লাস এবং পঞ্চম সেট। ঠিক আছে, আজকে আমি যে সেটটি করাতে চলেছি সেটি হচ্ছে আরআরবি এনটিপিসি এক্সামের 16 এপ্রিল 2016 সালের পরীক্ষা, যেটা সেকেন্ড শিফটের কোশ্চেন পেপার। ঠিক আছে, তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, অনেক কিছু শিখতে পারবে। তার সাথে বলতে চাই যারা ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো এবং বেল নোটিফিকেশন অল করে নাও, যাতে এরকম নিত্য নতুন ভিডিও তোমরা নোটিফিকেশন পেতে পারো। তাহলে চলো আর দেরি করছি না, শুরু করে নিচ্ছি আমি। আজকে যে পেপারটি আমরা করতে চলেছি সেটি হচ্ছে আরআরবি এনটিপিসি এক্সামের 6 এপ্রিল 2016 এর সেকেন্ড শিফটের পেপার। ওকে, মেবি ক্লিয়ার। তো 1 নাম্বার কোশ্চেন আমাদেরকে কি বলেছে দেখে নাও। একটি ট্রেন 60 কিমি পার ঘন্টা গতিবেগে একটি ইলেকট্রিক পোলকে 30 সেকেন্ডে অতিক্রম করে। ঠিক আছে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য জানতে চেয়েছে। তাহলে আমরা কি জানি? ট্রেনটির স্পিড জানি কত, 60 কিলোমিটার পার আওয়ার। টাইম কত জানি? টাইম জানি 30 সেকেন্ড। এগুলো পরীক্ষায় লিখতে হবে না, তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটা লিখে দেখাচ্ছি। ঠিক আছে, আমাদের বের করতে বলেছে ডিস্টেন্স, অর্থাৎ দূরত্ব কত, ট্রেনটির দৈর্ঘ্য কত, তাহলেই ডিস্টেন্সের ফর্মুলা আমরা কি জানি? স্পিড ইনটু টাইম। এখন দেখো অনেক স্টুডেন্ট ভুল করবে কি 60 ইনটু 30 করে দিবে, বাট আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে, কোশ্চেনে কি দেওয়া রয়েছে এবং অ্যান্সারে কি দেওয়া রয়েছে। কোশ্চেনে দেখো আমাদের গতিবেগ কিমি পার আওয়ারে দেওয়া রয়েছে, ভালো করে দেখো মেবি দেখতে পাচ্ছ তোমরা, এবং অ্যান্সারে আমাদের মিটার কথাটি উল্লেখ রয়েছে সবগুলোতেই দেখো। তাহলে প্রথমে কি করতে হবে, আমাকে এই 60 কিমি পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে পরিণত করতে হবে। তো আমরা কি শিখেছিলাম সময় দূরত্বে? যখন কোনো দূরত্বকে সেটি কিমি পার আওয়ারে থাকে তাকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। হয়ে গেল। তাহলে এটা আমাদের স্পিড বের হলো কিসে? মিটার পার সেকেন্ডে। ঠিক আছে, আমি এক লাইনেই করবো ওটা। কিভাবে? তাহলে স্পিড বসালাম, এখন কি বসাবো? টাইম ইনটু 30। দেখো এক লাইনে করে নিলাম, দুটো সেপারেট লাইন আমরা করবো না। ঠিক আছে, যাতে আমাদের সময়টা বেঁচে যায়। 3 দিয়ে 3 × 6 = 18, 3 দিয়ে 3 × 10 = 30, আবার 6 দিয়ে 6 × 10 = 60। দেখো 10 × 10 হয়ে গেল 100, আর 5 হয়ে গেল আমাদের 500, অর্থাৎ ট্রেনটির দৈর্ঘ্য হয়ে গেল আমাদের 500 মিটার। দেখো সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, সেকেন্ড কোশ্চেনটি কি বলেছে? একটি আয়তক্ষেত্রের একটি বাহু 12 মিটার। আমি আয়তক্ষেত্র তৈরি করে নিচ্ছি। আয়তক্ষেত্রের বাহু আমি এটাকে ধরে নিচ্ছি 12 সেন্টিমিটার, ভুল বললাম, বাহু হচ্ছে 12 মিটার এবং তার কর্ণের দৈর্ঘ্য। কর্ণ কাকে বলেছে? কর্ণ আমরা জানি এটাকে বলে কর্ণ। এটা 12 হলে যেহেতু দৈর্ঘ্য 12, তার মানে এটাও আমরা 12 লিখতে পারি, এবং কর্ণ দেওয়া রয়েছে 13 মিটার। তো ক্ষেত্রফল জানতে চেয়েছে, তো ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে আমাদের লেন্থ ইন্টু ব্রেথ, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এরিয়া সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দেখো আমাদের দৈর্ঘ্য তো বের হলো 12, বাট আমরা প্রস্থ জানি না। প্রস্থ কীভাবে বের করব? একটা জিনিস ভালো করে লক্ষ্য রাখো, তুমি যদি এটাকে একটি সমকোণী ত্রিভুজ ধরো তাহলে এই পার্টটা আমাদের হয়ে যাচ্ছে 90 ডিগ্রি এবং 12, এটা 13 দেওয়া রয়েছে। তাহলে আমরা পিথাগোরাসের থিওরেমের মাধ্যমে এই বাহুটির মান বের করতে পারবো। তো পিথাগোরাস থিওরেমে কি বলে?
অতিভুজের স্কোয়ার, অতিভুজ এখন কোনটা, যেটা সবচেয়ে বড় থাকে সেটার নাম অতিভুজ। অতিভুজের স্কোয়ার সমান সমান দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, প্রস্থকে বি ধরে নিলাম, প্রস্থ স্কোয়ার। এখন জাস্ট বিয়োগ করে দাও, এটা আমাদের কত হয়ে যাচ্ছে 169। এই যেটা হচ্ছে 12, 12 স্কোয়ার 144। দেখো আমি সংখ্যাগুলোকে একই দিকে এবং অ্যালফাবেটগুলোকে একই সাইডে নিয়ে যাব, তাহলে 12 144, এটা হলো 12 স্কোয়ার, তার মানে 144। এটা আমি কি করব, বাঁ দিকে নিয়ে যাব, তাহলে কি করতে হবে -144 সমান সমান বি স্কোয়ার। বোঝাতে পেরেছি, বুঝতে পারছো তো? তাহলে আমাদের এখানে কত আসছে, এখানে আমাদের আসছে 25 ইজুকাল টু বি স্কোয়ার। তার মানে বি এর মান কি বের হলো, রুট যদি ভাঙিয়ে দেই বি এর মান বেরিয়ে যাবে আমাদের 5, অর্থাৎ প্রস্তর মান বেরিয়ে গেল 5। ওকে, তো এটা হচ্ছে মৌখিক, এটা হচ্ছে কনসেপ্ট দিয়ে করলাম। আমরা এখন মৌখিকভাবে করব। স্যার আমাদের এটা করার সময় নেই, আমরা মৌখিকভাবে কিভাবে করব? তো মৌখিকভাবে করার জন্য আমাদের কতটুকু ট্রিপলেট মনে রাখতে হয়। ট্রিপলেট এখন কি, ট্রিপলেট হচ্ছে সমকোণী ত্রিভুজের 3টি বাহুর মান। এটা আমাদের কিছুটা মুখস্থ করতে হয়। যেমন একটি মান রয়েছে 5, 12, 13, তাহলে 12 এবং 13 মান দেওয়া রয়েছে, তাহলে 5 হবে যাবে বাকি অংশটি। তো তোমরা যদি এই ট্রিপলেট দেখতে চাও, তোমরা গুগলে গিয়ে সার্চ করো ত্রিকোণমিতি ট্রিপলেট, তোমরা দেখবে এরকম অনেক ট্রিপলেট আমরা পাই, যার মাধ্যমে আমরা অঙ্ক খুবই কম সময়ে সমাধান করতে পারি। ঠিক আছে, দুটি দিয়ে করা যাবে, জাস্ট এটি দিয়ে করলে একটু সময় বেশি ব্যয় হবে, আর এই ট্রিপলেট মনে থাকলে মুখে মুখেই হয়ে যাবে। যদি আমাদের ট্রিপলেট মনে থাকতো তাহলে কি জানতাম, এই নিচেরটার মান 12, এই অতিভুজের মান 13, তাহলে এটা অবভিয়াসলি আমাদের 5 হবে, যেহেতু ট্রিপলেটে বলাই রয়েছে। তাহলে এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল ইজুকাল টু লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ 12, ব্রেথ দেওয়া রয়েছে 5, 5 12 হয়ে গেল আমাদের 60 মিটার স্কোয়ার অর্থাৎ বর্গ মিটার। তাহলে সেই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত, 60 বর্গ মিটার, অথবা এ নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। মেবি ক্লিয়ার হয়েছে? তো চলো নেক্সট কোশ্চেনে। একটি ম্যাপ আঁকা রয়েছে যার স্কেল 1 সেমি সমান সমান 8.5 কিলোমিটার। ঠিক আছে, এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 22.25 সেন্টিমিটার, তাহলে এদের মধ্যে বাস্তবিক দূরত্ব কত? আমরা একটি ম্যাপ এঁকেছি, ম্যাপে তো পুরোপুরি কিলোমিটার দেখায় একটি নির্দিষ্ট ছোট সংখ্যা দিয়ে, অর্থাৎ 1 সেন্টিমিটারে ম্যাপটিতে কি দেখিয়েছে 8.5 কিমি, তাহলে লিখে নেই 1 সেন্টিমিটারে ম্যাপটিতে দেখায় 8.5 কিমি। তাহলে 22.25 সেন্টিমিটারে ম্যাপটিতে কত দেখাবে, তাহলে 8.5 ইন্টু 22.25। ঠিক আছে, মেবি ক্লিয়ার। এখন আমরা গুণ করে দেব, গুণ করে দিলে আমাদের আসবে 411.625 কিলোমিটার। ওকে, খুবই সিম্পল একটি অঙ্ক, বাচ্চা অঙ্ক রয়েছিল আমাদের। তাহলে এ নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক, নেক্সট কোশ্চেন বলেছে মান বের করো। এটাও খুবই সহজ অঙ্ক, আমি তাও তোমাদেরকে করে দিচ্ছি। পরীক্ষায় আরআরবি, এনটিপিসি অথবা গ্রুপ ডিতে আমরা এরকম জিনিস দেখতেই পারি, কেননা বিভিন্ন স্তরের স্টুডেন্টদের জন্য বিভিন্ন স্তরের অঙ্ক দেওয়া থাকে। যেটা 10টা অঙ্ক থাকবে খুবই সহজ, 10টা অঙ্ক থাকবে মিডিয়াম স্ট্যান্ডার্ড অঙ্ক, এবং 10টা অঙ্ক থাকবে একটু হাই লেভেলের, যেটা একটু প্র্যাকটিস করলেও তোমরা পাবে, কোনো সমস্যা হয় না। যাই হোক, এটা এই দুটোকে যোগ করে দিচ্ছি। এই দুটোকে যোগ করলে আমাদের আসছে 9910.567, তো 567ই থাকবে। তার সাথে এটা আমরা কি করে দেবো, মাইনাস করে দেবো 9908.221। এখানে তো আসছে 6, এখানে আসছে 4, এখানে আসছে 3, এখানে আসছে কত 2, তাহলে এত। তাহলে এর মান হয়ে যাচ্ছে, তার মানে এই দুটো যোগের সাথে যদি আমি এই মানটা বিয়োগ করে দিই তাহলে আমার এই মানটি বের হবেই হবে। অর্থাৎ কত নাম্বার অপশন হয়ে গেল, সি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। 5 নাম্বার অঙ্ক কি বলেছে, এ এর অংশ হলো বি এর 2 গুণ, আবার বি এর অংশ হলো সি এর 3 গুণ। যদি সবাইকে মোট 1800 টাকা দেওয়া হয় তাহলে বি কত টাকা পাবে? এটা রেশিও অ্যান্ড প্রপোর্শন চ্যাপ্টার থেকে দেওয়া রয়েছে, খুবই একটি সিম্পল অঙ্ক, জাস্ট কনসেপ্টটি ক্লিয়ার করে নাও। ধরো এটা এ পেয়েছে, এটা বি পেয়েছে, এটা সি পেয়েছে। আমি একটু তোমাদেরকে ডেসক্রিপটিভভাবে বোঝাবো, তোমরা এক্সামে এভাবে করবে না, জাস্ট মাইন্ড ক্যালকুলেশন করবে।
যখনই এরকম পার্ট দেওয়া থাকবে এবং এ এর অংশ হলো বি এর অংশের 2 গুণ, এরকম অনেক কিছু দেওয়া থাকবে, তখন সবসময় শেষের থেকে শুরু করবে। শেষে কি বলেছেন, বি এর অংশ হলো সি এর 3 গুণ। তাহলে আমরা সি এর অংশ জানি না, তাহলে সি এর অংশ ধরে নিলাম এক্স। এগুলি কিন্তু সবগুলো অনুপাতে দাঁড়াবে, হ্যাঁ, এক্স। কি বলেছে এখন, বি এর অংশ হলো সি এর 3 গুণ, তাহলে সি তো এক্স টাকা পেয়েছে, তাহলে বি অবভিয়াসলি 3 গুণ অর্থাৎ 3x টাকা পেয়েছে। বোঝাতে পেরেছি? এখন উল্টো থেকে রিভার্স করে করবে, শেষ থেকে শুরু করবে, ঠিক আছে, শেষ থেকে শুরু করবে। ওকে, এখন বলেছে এ হলো বি এর আবার 2 গুণ, তাহলে বি তো 3x টাকা পেয়েছে, এ কত পেয়েছে, এর থেকে আবার 2 গুণ অর্থাৎ 6x টাকা পেয়েছে। মেবি ক্লিয়ার? সকল স্টুডেন্টদের ক্লিয়ার হয়েছে আশা করি। দেখো, যেহেতু আমাদের অনুপাত রয়েছে, তাহলে অনুপাতের প্রত্যেকটা অংশ থেকে যেটা কমন সেটা আমরা কেটে দিব। তাহলে কেটে দিলে কি বেঁচে থাকবে, 6:3:1। আশা করি মেবি ক্লিয়ার। এখন বলেছে বি কত টাকা পাবে, এখন বি পাবে, আমরা আনুপাতিক ভাগার করে দেবো। আনুপাতিক ভাগার দাদা কি দেখে নাও, 1800 টাকা পাবে ইন্টু বি কত টাকা পেয়েছে, দেখো তো, বি 3 টাকা পেয়েছে, ভালো করে দেখো, বি 3 টাকা পেয়েছে। টোটাল কত টাকার মধ্যে, 6, 7, 8, 9, 10, টোটাল 10-এর মধ্যে। ওকে, ক্লিয়ার? এই শূন্য কেটে দিলাম, 3, 18, 54 অর্থাৎ 540 টাকা বি পাবে, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। যদি আমাদেরকে বলতো এ কত টাকা পাবে, তাহলে নিচের মানটি 10ই থাকতো, বাট উপরে কি হয়ে যেত, এ কত পেয়েছে, 6 পেয়েছে, তাহলে 6 বসাতাম এখানে জাস্ট। যদি সি এর মান জানতে চেত, তাহলে উপরে এগুলো না বসিয়ে 1 বসাতাম। ওকে, চলো। যদি এ প্লাস বি প্লাস সি 6 হয়, আমি এটি তুলে নেই, এ প্লাস বি প্লাস সি ইজুকাল টু বলেছে 6, ঠিক আছে, তাহলে এর মান কত? আমরা যে কোনো এটাকে ধরেও করতে পারি, এটাকে ধরেও আমরা করতে পারি, যে কোনো একটি করে করলেই হলো। আমি এটাকে ধরে করছি। তো আমরা যদি উভয় পাশে স্কোয়ার করে যাই, তাহলে দেখো তো কি দাঁড়াচ্ছে, এটা একটা ফর্মুলাতে পড়ে গেল, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca ইজুকাল টু কত, 6 এর স্কোয়ার 36। এখন দেখো, এইটুকু জায়গার মান কিন্তু অলরেডি আমাদের প্রশ্নে বলে দিয়েছে 14। বোঝাতে পেরেছি? এইটুকু পোর্শনের মান অলরেডি আমাদের বইয়ে দেওয়া রয়েছে 14, তা 14 বসিয়ে নিলাম, প্লাস এই উভয় ঘর থেকে আমি 2টাকে কমন নিয়ে নেব, কেননা সবগুলো থেকে 2টা না এক্সট্রা হয়ে আছে। তাহলে 2 কমন নিলে কি দাঁড়াবে আমাদের, এ বি প্লাস বিসি প্লাস সিএ। মেবি ক্লিয়ার? 36। আমরা কি জানি, সংখ্যাগুলোকে একই পাশে এবং অ্যালফাবেটগুলোকে একই সাইডে রাখতে হয়। তাহলে আমি 14কে যদি ডান দিকে নিয়ে যাই, 14 সামনে আছে প্লাস, ডান দিকে গেলে হয়ে যাবে আমাদের মাইনাস। তাহলে কি দাঁড়াবে, 2ab প্লাস বিসি প্লাস সিএ। তাহলে 14টা ডান দিকে গেলে কি হবে, মাইনাস দাঁড়াবে। তাহলে 36 থেকে 14 যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমাদের দাঁড়াবে 22, এবং উভয় পাশে 2 দিয়ে যদি কেটে দেই, তাহলে আসবে 11। আমাদের কি বের করতে বলেছে, এ বি প্লাস বিসি প্লাস সি এর মান আমাদের বের হলো 11। এখন কোশ্চেনটা দেখো কি বের করতে বলেছে, এটাই তো আমাদের বের করতে বলেছে। তাহলে এর মান হয়ে গেল আমাদের কত, 11। তাহলে বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অপশন। ওকে, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে সকলেরই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দাও, কমেন্টে লিখে জানাও ভিডিওটি কেমন হয়েছে। এছাড়াও ভিডিওতে যদি কিছু সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে জানাতে পারো। ইমপ্রুভমেন্টের যদি দরকার হয়ে থাকে আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাও, আমি নেক্সট ভিডিও থেকে তোমাদের সেই দরকারটি ইমপ্রুভ করে দেব। ওকে, তাহলে চলো নেক্সট অঙ্কে। বলেছেন 3105 সংখ্যাটির সাথে কত যোগ করলে সেটি 3, 4, 5 এবং 6 দ্বারা বিভাজ্য হবে। তার মানে এই সংখ্যাটির মধ্যে কত সংখ্যা যোগ করব, তাহলে 3 দিয়েও ভাগ যাবে, 4 দিয়েও যাবে, 5 দিয়েও যাবে, 6 দিয়েও যাবে। স্যার কি করব? যখনই এরকম অঙ্ক দেখবে, এটা কিন্তু আমাদের এলসিএম এবং এইচসিএফ চ্যাপ্টার থেকে দেওয়া রয়েছে, খুবই একটি ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা
একটু খাতায় টুকে নাও বা স্ক্রিনশটটা নিয়ে নাও, যখনই এরকম অঙ্ক দেখব অনেকগুলো সংখ্যা দ্বারা বিভাজ্য যেতে হবে, তখনই আমরা লসাগু অথবা এলসিএম করে নেব। তাহলে 3, 4, 5, 6 এলসিএম করে নেব, ঠিক আছে। তো এলসিএমের ট্রিক তোমাদের কি শিখিয়েছি, একটি সিরিজের মধ্যে দেখো কোনো সংখ্যা কি কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় বা কাটাকাটি করা যায়, হ্যাঁ 3 দিয়ে 6কে যাচ্ছে, তাহলে 3 দুগুণে 6, তাহলে 3 দিয়ে দেখো ভাগ যাচ্ছে, তাহলে কি করব, দুটো সংখ্যার মধ্যে ছোট সংখ্যা কোনটি 3, এটাকে কেটে দাও। এখন তোমরা লসাগু করো, দেখো এভাবে করলেও সেম আসবে, আর তুমি যদি 3কে ধরেও করতা তাহলেও সেম আসবে। আমি কেন করলাম, আমি তোমাদের নতুন একটি ট্রিক শেখালাম। এটির মাধ্যমে আমরা বড় বড় অনেকগুলো সংখ্যা যখন থাকে তখন এভাবে আমরা কেটে দিয়ে দিয়ে ছোট সংখ্যায় কনভার্ট করি এবং সেটি লসাগু করে নিই। 2 দিয়ে কেটে দিলাম, 2 দুগুণে 4, 5, 3 দুগুণে 6, তাহলে 3 5 15, 15 দুগুণ কত 30, 30 দুগুণ 60, অর্থাৎ লসাগু হয়ে গেল 60। যদি সামনে 3 দিয়ে তোমরা লসাগু করতা তাও কিন্তু তোমাদের এই 60 লসাগু আসতো। এখন কাকে করতে হবে, বিভাজ্য কে হবে, 3150 বিভাজ্য হবে, ভাগ যাবে কাকে দিয়ে, এই টোটাল সংখ্যাটাকে দিয়ে 60 দিয়ে ভাগ করে দাও। 5 দিয়ে দিচ্ছি, খুবই সিম্পল, 300, তাহলে দাঁড়াচ্ছে আমাদের 150, ঠিক। 2 দিয়ে দিচ্ছি 120, তাহলে 30 দাঁড়াচ্ছে আমাদের। এখন দেখো এর সাথে কত যোগ করতে হবে আমাদের, সরি আমি একটু ভুল করেছি, ভুলটি হচ্ছে সংখ্যাটি রয়েছে 3105, আমি 3150 লিখে নিয়েছি, আমি একটু মুছে নিচ্ছি। ওকে, তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে 105 দাঁড়াচ্ছে। এখন দেখো এর আশেপাশে কত দিয়ে আমরা ভাগ দিতে পারি, 60 1 60, এটা খুব দূর হয়ে যাচ্ছে, 60 দুগুণ 120, 60 দুগুণ হয়ে যাচ্ছে আমাদের 120, কিন্তু সংখ্যাটা দেখো তো কত কম, সংখ্যাটা 15 কম। তার মানে আমরা কি বুঝলাম, এই সংখ্যাটার সাথে যদি আমি এই 15টি অ্যাড করি তাহলে সেটি পুরোপুরি ডিভিজিবল হবে, অর্থাৎ বিভাজ্য হবে। তো এটাই তো জানতে চেয়েছে সংখ্যাটির সাথে কত যোগ করতে হবে, তাহলে সংখ্যাটির সাথে আমাদের 15 যোগ করতে হবে, ঠিক আছে। আমি এই প্রসেসটি আরো একবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি, কেননা এটা খুবই একটি ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে প্রতিবার প্রশ্ন আমরা দেখি। দেখে নিচ্ছি কোশ্চেনটি, 3105 সংখ্যাটির সাথে কত যোগ করলে এই 3, 4, 5 এবং 6 দ্বারা বিভাজ্য হবে। যখন এরকম প্রশ্ন দেখব সর্বদা আমরা কি করব, এলসিএম করব, লসাগু করব, লসাগু দিয়ে এই সংখ্যাটিকে ভাগ দিব, ঠিক আছে। এই অবধি করলাম, ঠিক আছে। এখন দেখো ভাগ যাচ্ছে না, এখন যদি আমি 60 1 কে 60 দেই তাহলে সংখ্যাটি খুব দূরে চলে যাচ্ছে, তাহলে কি করলাম, এই সংখ্যার আশেপাশে এমন একটি সংখ্যা দিয়ে ভাগ দিলাম, 60 দুগুণ 120, দেখো আশেপাশে রয়েছে, অর্থাৎ এখন মাইনাস করে দাও, তাহলে কত কম রয়েছে, সংখ্যাটি 15 কম রয়েছে। তার মানে এটাই, সংখ্যাটি যদি 15 বেশি থাকতো তাহলে কি হতো, 3120 যদি হতো, মেন সংখ্যা তো এত, তার সাথে যদি 15 বেশি থাকতো তাহলে এই টোটালটা 60 দিয়ে আমাদের ভাগ যেত, অর্থাৎ 15 সংখ্যাটির সাথে যোগ করতে হবে, ঠিক আছে। 8 নম্বর কোশ্চেনটি কি বলেছে, দুটি পাত্রে রাখা দুধ এবং জলের অনুপাত যথাক্রমে 1:3, 2:1, মিল্ক ইস টু ওয়াটার, মিল্ক ইস টু ওয়াটার। তাহলে প্রথম পাত্রে মিল্ক কতটুকু রয়েছে, 1:3, দ্বিতীয় পাত্রে মিল্ক কতটুকু রয়েছে, 2:1 রয়েছে। ওকে, এই দুটোকে আমরা মিক্স করব, মিক্স করে একটি নতুন মিশ্রণ তৈরি করব, সেই মিশ্রণটির অনুপাত কত, রেশিও কত হবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে দেখো আমাদের একটি পাত্র রয়েছে, পাত্রটির পরিমাণ কত প্রথমে বের করব। পরিমাণ কিভাবে বের করে, অংশীদারি কারবারে আমরা কি করেছিলাম, এই নিচের দুটোকে যোগ করতাম, আনুপাতিক ভাগার যেটাকে বলে। দেখো প্রথম পাত্রতে কতটুকু, পাত্রটি কত আয়তনের, 3 আর 1 4 আয়তনের, আর দ্বিতীয় পাত্রটি কত আয়তনের, 2 1
3 আয়তনের। তাহলে আমরা যে দুটোকে মিক্স করব তাহলে তো পাত্র দুটি আলাদা হয়ে যাচ্ছে, একটি 4 আয়তনের পাত্র, একটি 3 আয়তনের পাত্র। বাট আমাদের কি লাগবে, এমন একটি পাত্রতে মিক্স করতে হবে যাতে এর মানও সমান, এর মানও সমান হবে। 4 মানও সমান করতে হবে, 3 মানও আমাদের সমান করতে হবে। তাহলে আমরা কি করব, এই সমস্ত প্রবলেমের ক্ষেত্রে এমন একটি সংখ্যা দিয়ে গুণ করব যাতে এই পার্টটুকু পাত্রের পরিমাণটা সেম হয়ে যায়। দেখো এখানে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে এখানে 12 আসছে, এখানে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে এখানে আমাদের 12 আসছে। দেখো পাত্রটি আমাদের সেম হয়ে গেল। ওকে, আমি যেখানে 3 গুণলাম জাস্ট 3 গুণ করলাম জাস্ট 4-এর সাথে না, এই পুরো রেশিওর সাথে গুণ করতে হবে। তাহলে 3 দিয়ে একে 3 1 3 ইস্টু 3 3 9, বোঝাতে পেরেছি? আবার এখানে 4 দিয়ে গুণ করলাম 4 2 8 ইস্টু 4 1 4। অর্থাৎ কি করলাম, পাত্রটিকে আমি সমান করে নিলাম। সমান করতে আমাকে কি করতে হলো, প্রথম রেশিওতে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হলো, দ্বিতীয় রেশিওতে আমাদের 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হলো। তাহলে পাত্রগুলো সমান হয়ে গেল। এখন আমরা মিক্স করতে পারবো। এখন প্রথম পাত্রে নতুন মিল্ক এবং ওয়াটার রেশিও কত হবে, প্রথম পাত্রে আছে 3, পরের পাত্রে আছে 8, মিক্স করলাম। তারপরে ওয়াটার রয়েছে প্রথম পাত্রে 9, দ্বিতীয় পাত্রে কত রয়েছে 4, যোগ করে দাও 11:13। অর্থাৎ নতুন পাত্রে, মিশ্রণটির নতুন পাত্রে আয়তন কত হবে, অনুপাত কত হবে, 11:13। অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আমি একটু তোমাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? অনেক স্টুডেন্ট হয়তো বা নতুন দেখছো, তোমরা অনেক কিছু জানো না, তো দেখে নাও। বলেছে কোশ্চেনটিতে দুটি পাত্রে রাখা দুধ এবং জলের অনুপাত যথাক্রমে 1:3 এবং 2:1, ঠিক আছে? তাদের প্রত্যেককে মিশ্রণ করা হলো। তাহলে আমরা লিখে নিলাম 1:3 এবং 2:1। প্রথমে আমাদের বুঝতে হবে আমরা একটি টোটাল দুধকে একটি পাত্রে রাখবো। যখনই এরকমটা করব তখনই পাত্রটির আয়তন আমাদের সেম হতে হবে। এখানে পাত্রটির আয়তন 4, কিভাবে বের করলাম, জাস্ট এই দুটোকে যোগ করলাম, 3 আর 1 4। আবার এখানে পাত্রটির আয়তন কত, 3। পাত্র কি সমান হচ্ছে না? সমান আমাদের হচ্ছে না। আমাদের কি করতে হবে, সমান করতে হবে। এমন একটি পাত্র রাখতে হবে যাতে দুটো সমান হয়। তাহলে দুটোকে সমান করতে কি করব, এখানে 12 মিল করব, এখানেও 12 মিল করব। তার মানে এখানে 3 দিয়ে গুণ করে দেবো 3টাকে, তাহলে 3 3 9, 3 1 3, 3 3 হয়ে গেল 9, তাহলে 12 হলো। আবার এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই করব, 4 2 হয়ে গেল 8, 4 1 4। অর্থাৎ দুটো পাত্রের ভলিউম অথবা কোয়ান্টিটি সেম হতে হবে। তাহলে 12 12 মিল খেলো। এখন তোমরা সেটিকে মিশ্রণ করো, মেশাও। প্রথম পাত্রে দুধ ছিল 3, পরের পাত্রে দুধ ছিল 8, প্রথম পাত্রে জল ছিল 9, দ্বিতীয় পাত্রে জল ছিল 4। যদি আমাদের পাত্রটির এই ভলিউম সেম না করে, ভলিউম যদি অথবা আয়তন সেম না করে তোমরা যদি করতে চাও তাহলে কিন্তু তোমাদের রং অ্যান্সার এসে যাবে। তো এই দিকে একটু কেয়ারফুল থাকবে। প্রথমে পাত্রের আয়তনটিকে সেম করে নেবে, কিভাবে করতে হবে তোমরা করে নেবে, মাল্টিপ্লাই করে করতে হয় সবসময়, বুঝে নেবে, ঠিক আছে? মেবি ক্লিয়ার করতে পেরেছি এটা? তো অবশ্যই আমাকে লিখে জানাও, হ্যাঁ দাদা ক্লিয়ার হয়েছে। ওকে, এবং ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কিন্তু জানিয়ে দাও। সময় কার্য থেকে একটি ইন্টারেস্টিং অঙ্ক দিয়েছে। পি এবং কিউ দুজন ব্যক্তির কাজ করার দক্ষতার অনুপাত হচ্ছে 5:7। কাজটি শেষ করতে তাদের কতদিন সময় লাগবে? এই অঙ্কটি আমি দুভাবে করব। একটি হচ্ছে ট্র্যাডিশনাল ওয়ে এবং একটি হচ্ছে ট্রিক। তাহলে পি ও কিউ এর দক্ষতা আমি লিখে নেই, দক্ষতার অনুপাত 5:7। আমাদের কতদিন অর্থাৎ সময়ের অনুপাত জানতে চেয়েছে। তোমরা জানো কি জানো না, একটা কনসেপ্ট তোমরা লিখে রাখো, দক্ষতা এবং সময় দুজনের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মেবি তোমরা সকলেই নাম শুনেছো। ব্যস্তানুপাতিক মানে কি বলে দিচ্ছি। তাহলে আবার দেখো জিনিসটি, টাইম এবং সময় এবং দক্ষতা, কাজের স্কিল অথবা এফিসিয়েন্সি অথবা দক্ষতা, আর টাইম কতদিন সময় লাগবে, এরা ব্যস্তানুপাতিক। তার মানে দক্ষতা যদি 5:7 হয় তাহলে সময়, যেহেতু 5 ইউনিট করে কাজ করে তাহলে এর সময় বেশি লাগবে।
যেহেতু এ 7 ইউনিট করে কাজ করে এর সময় কম লাগবে। বোঝাতে পেরেছি? এ দিনে 5টি ছবি আঁকে, এ দিনে 60টি ছবি আঁকে, তাহলে একটি কাজ করতে এর বেশি দিন সময় লাগবে প্রথম জনের, আর দ্বিতীয় জনের কম দিন। তাহলে কি হয়ে যাবে? সময়ের অনুপাত হয়ে যাবে 7:5। এটা কিন্তু আমরা মুখে মুখেই করতে পারি। এ নাম্বার হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা হয়ে যাচ্ছে আমাদের ট্রিক দিয়ে। সকলকে বলবো এই ট্রিকটা ফলো করবে। এইভাবে কিন্তু আমরা অনেক অঙ্কই করতে পারি। এখন যেটা ট্র্যাডিশনাল ওয়েতে কিভাবে আমরা করতে পারি দেখে নাও। তাহলে পি করে প্রথমটি হবে 5 দিনে, কিউ করে কত দিনে? 7 দিনে। তাদের টোটাল কাজ কত? 35। তাহলে পি এর কাজটি করতে কতদিন সময় লাগবে? 7 দিন। আর কিউ এর কাজটি করতে কতদিন লাগবে? ভাগ করে দাও, 5 দিন। অর্থাৎ পি এর P/Q কত হয়ে গেল? 7:5। তাহলে এটা সময় লাগলো বেশি নাকি এটা সময় লাগলো বেশি? তোমরা সেটি ভালোভাবে বুঝে অঙ্কটি ক্লিয়ার করো। ঠিক আছে, যেটা তোমার ভালো লাগবে সেই প্রসেসটি তোমরা ফলো করবে এবং এক্সামে সেটি ইউজ করবে। মেবি ক্লিয়ার? 10 নম্বর অঙ্কটি কি বলেছে? 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টি সংখ্যার গড় 18, শেষ 3টি সংখ্যার গড় 14। ঠিক আছে, আবার প্রথম এবং শেষ সংখ্যাটির যোগফল 16, তাহলে শেষ সংখ্যাটি কত? খুবই একটি ইন্টারেস্টিং অঙ্ক, আমাদের এভারেজ চ্যাপ্টার থেকে দিয়েছে। প্রথম 4টি সংখ্যার মধ্যে 3টি সংখ্যা, প্রথম 4টি সংখ্যা ধরো আমাদের ABCD দেওয়া রয়েছে, তাহলে প্রথম 3টি অর্থাৎ ABC এর গড় দেওয়া রয়েছে 18। আমরা কি জানি? আমরা গড় থেকে কি করতে পারি? সংখ্যাগুলো সমষ্টি বের করতে পারি। তাহলে প্রথম 3টি সংখ্যার সমষ্টি কত? 3 × 18। প্রথম 3টি সংখ্যার সমষ্টি বুঝতে পেরেছি? আমরা গড় থেকে সংখ্যাগুলির সমষ্টি বের করতে পারি কিভাবে? জয়টি সংখ্যা ইন্টু গড়। তাহলে 3টি সংখ্যার সমষ্টি হয়ে গেল আমাদের 54 এবং শেষ 3টি সংখ্যার গড় বলেছে 14, তাহলে শেষ 3টি সংখ্যার সমষ্টি কত? 14 দিয়ে গুণ করে দাও, অর্থাৎ 42। তার মানে প্রথম 3টি সংখ্যা অর্থাৎ A + B + C, 3টি সংখ্যার সমষ্টি কত? 54। আবার B + C + D, এই 3টি সংখ্যার সমষ্টি কত বের হলো আমাদের? 42। এখন দেখো আমরা যদি অপনয়ন করে দেই অর্থাৎ বিয়োগ করে দিই সবগুলোকে, তাহলে কি দাঁড়াবে বলো তো? তাহলে BB দেখো কেটে যাবে, বিয়োগ করলে CC কেটে যাবে, কি বেঁচে থাকবে? A - D = এই দুটো বিয়োগ করলে আমাদের আসছে 12 বের হলো। এখন কোশ্চেনে বলেছে প্রথম এবং শেষ সংখ্যাটির যোগফল হচ্ছে 16, তাহলে প্রথম সংখ্যাকে A, শেষ সংখ্যাকে D, এদের যোগফল হয়ে গেল 16। কারটা বের করবো? শেষ সংখ্যাটি অর্থাৎ D এর মান। তাহলে সবগুলোকে আমরা বিয়োগ করে দিচ্ছি, তাহলে এটাকে বিয়োগ, এটাকে বিয়োগ, এটাকে বিয়োগ, তাহলে +A - A কেটে গেল, এখানে তো মাইনাস হলো, তাহলে মাইনাস হলো 2D, আর এখানে হয়ে গেল -4, মাইনাস মাইনাস কেটে গেল, D এর মান বেরিয়ে গেল 2, তাহলে শেষ সংখ্যাটি কত? শেষ সংখ্যাটি হয়ে গেল 2। ওকে, বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। আমি কোশ্চেনটি আবার বোঝাচ্ছি, অনেকের গড় চ্যাপ্টারটি ক্লিয়ার হয়নি এখন অবধি। দেখো কোশ্চেনে কি বলেছে? 4টি সংখ্যা রয়েছে ABCD, যার প্রথম 3টি সংখ্যার গড়। যখন 3টি সংখ্যার গড় দেওয়া থাকবে এবং কোনো সংখ্যা জানতে চাইবে তখন কি করবে? সংখ্যাগুলির সাথে গড়গুলো গুণ করে দেবে, তাহলে কি বের হবে? প্রথম 3টি সংখ্যার যোগফল এবং শেষ 3টি সংখ্যার যোগফল লিখে নিলাম। এখন অপনয়নের মাধ্যমে সবগুলোকে বিয়োগ করে দিলাম, তাহলে দেখো বেঁচে থাকে A - D = 12। কোশ্চেনে বলা রয়েছে প্রথমে শেষ সংখ্যাটির যোগফল 16 করে দিলাম, বিয়োগ করলাম, তাহলে 2D আসলো, মাইনাস মাইনাস কেটে দিলাম, D এর মান বেরিয়ে গেল আমাদের 2, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। দুজন বোনের বয়সের পার্থক্য 2 বছর, যখন তার পিতার বয়স 52 বছর। তাহলে দুটো বোন আছে, একটি এল্ডার সিস্টার এবং একটি ছোট সিস্টার। ঠিক আছে, তাদের বয়সের পার্থক্য, তাদের বয়সের বিয়োগফল কত বলেছে? 2 বছর। যখন তার পিতার বয়স 52 বছর, ফাদারের বয়স কত? 52 বছর বলেছে। পিতা তাদের মাতার বয়সের থেকে 2 বছরের বড়। ভালো করে দেখো, পিতা এর বয়স তার মাতার বয়সের থেকে 2 বছর বড়, তার মানে মাতার বয়স 50। ক্লিয়ার করতে পেরেছি? আবার দেখে নাও, না বুঝলে বারবার পড়ো, কোশ্চেনটি যতক্ষণ না পর্যন্ত বুঝবে ততক্ষণ পর্যন্ত বারবার পড়তে থাকো। বলেছে পিতা তাদের মাতার বয়সের থেকে 2 বছরের বড়, তার মাতার বয়স যদি 50 হয়, পিতার বয়স 2 বছর বড়, অর্থাৎ 52 বছর বেরিয়ে গেল। আবার বড় বোনের বয়স
তার মাতার বয়সের অর্ধেক। এল্ডার সিস্টারের বয়স কি? তার মাতার বয়সের অর্ধেক, অর্থাৎ 50/2, অর্থাৎ 25 বছর বয়স এল্ডার সিস্টারের। তাহলে ছোট বোনের বয়স কত? এখন আমরা প্রথম কন্ডিশনে ফিরে যাচ্ছি, দুজন বোনের বয়সের পার্থক্য 2 বছর। বড় বোনের বয়সের যদি 25 বছর হয়, ছোট বোনের বয়স কত হবে? 2 বছর ছোট হবে, অর্থাৎ 23 বছর। খুবই সিম্পল একটি প্রসেস ছিল, জাস্ট মাইন্ড ক্যালকুলেশন। ওকে, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল রাইট অ্যান্সার। 12 নম্বর অঙ্কটি কি বলেছে? সরল সুদ থেকে দিয়েছে, বলেছে কিছু পরিমাণ টাকা 15% সরল সুদের হারে 3 বছর পর হয়ে দাঁড়ায় 8700, এত টাকা। তার মানে এটা সুদে মূলে হয়ে যায় এত টাকা। তাহলে মূলধন কত তা নির্ণয় করুন। তাহলে কত টাকা আমি সেই ব্যাংকে ডিপোজিট করেছিলাম, একটি ব্যাংকে আমি একটি নির্দিষ্ট মূলধন রেখেছিলাম 15% হারে, 3 বছর পর সেটি হয়ে দাঁড়ায় 8700 টাকা। তাহলে সেই মূলধন প্রিন্সিপাল অ্যামাউন্টটা আমাদের বের করতে বলেছে। এটা আমি তোমাদেরকে দুটো প্রসেসে করে দেখাবো, যেটা সুইটেবল মনে হবে তোমরা সেটা এক্সামে ইউজ করবে, ঠিক আছে? তো 15% মানে আমরা কি জানি? 15% মানে জানি আমরা 15/100, কি ঠিক তো? কাটাকাটি করে দাও 3, এখানে করলে 20, 3/20। তার মানে আমাদের মেন অ্যামাউন্ট, প্রিন্সিপাল অ্যামাউন্ট 20 টাকা, ঠিক আছে? আমি প্রথম বছরে এই জায়গাটা কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করে, আমরা কিন্তু 3 টাকা কেবল সুদ পাইলাম না, আমরা 3 টাকা পাইলাম প্রথম বছরে সুদ। বলেছে কত বছর পর? 3 বছর পর। তাহলে দ্বিতীয় বছরও আমি 3 টাকা পাবো নাকি 4 টাকা পাবো? 3 টাকা পাবো। অবভিয়াসলি দেখো সরল সুদের ক্ষেত্রে একটি টাকায় প্রতি বছর সেম অ্যামাউন্ট আমি পাবো সুদ। আবার তৃতীয় বছরে আমি 3 টাকা করে পাবো। তাহলে টোটাল কত টাকা পেলাম ভাই? টোটাল আমরা 9 টাকা পেলাম 3 বছরে। তাহলে আগের আমার আসল ছিল 20 টাকা, আমি সুদ পেলাম 9 টাকা, অর্থাৎ সুদে আসল এবং সুদ মিলে, এটা প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলে কত টাকা পেলাম আমরা? 20 + 9 29 টাকা। তো সেটি প্রশ্নে বলেছে 3 বছর পর হয়ে দাঁড়ায় 8700 টাকা। এই টাকাটাই 3 বছর পর কত দাঁড়ায়? 8700 টাকা। তাহলে 20 মানে কত? তাহলে 29 মানে যদি এত হয়, তাহলে কত দিয়ে দেখো মাল্টিপ্লাই করলাম আমরা? 29কে আমরা 300 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে আমরা এত বের হলো। তাহলে আমরা কি জানি, এটাকে তুমি যদি অনুপাতে ধরো, অনুপাতের এক প্রান্তে যেটা দিয়ে গুণ হোক না কেন, ভাগ হোক না কেন, অন্য প্রান্তে ঠিক সেম টু সেম হবে, অর্থাৎ এটিও 300 দিয়ে গুণ হবে, অর্থাৎ 6000 টাকা। তার মানে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট কত ছিল? 6000 টাকা। মূলধন ছিল 6000 টাকা, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, মেবি ক্লিয়ার? এখন নর্মাল প্রসেসে আমি করছি, ট্র্যাডিশনাল ওয়েতে করছি। দেখো আমরা একটি সরল সুদ খাটালাম, তাহলে আমাদের ফর্মুলা কি দাঁড়ায়? PTR/100 = I, সুদ দাঁড়ায়। পি মানে জানি না। টাইম কত বলেছে? টাইম বলেছে 3 বছর, সুদের হার 15% করে বাই 100। ইন্টারেস্ট কত? অনেকে ভুল করে এটাই ইন্টারেস্ট দেয়। ইন্টারেস্ট এত না রে ভাই, ইন্টারেস্ট হচ্ছে 8700 মাইনাস মেন টাকাকে বিয়োগ করলে আমাদের বেরিয়ে যাবে। এটা তো দুটো যোগ আকারে রয়েছে, প্রফিট প্লাস ইন্টারেস্ট যোগ আকারে রয়েছে। তাহলে মেন টাকা কত? 8700, তার থেকে যদি আমি প্রিন্সিপাল অ্যামাউন্টটা বিয়োগ করি তাহলে আমরা ইন্টারেস্ট পাবো। তুমি যদি এটাকে সলভ করো তাহলে তোমাদের অ্যান্সারটি কত বের হবে? 6000 বের হবে। কার মান? পি এর মান বের হবে 6000 টাকা। ওকে, দুভাবে আমরা করতে পারি। যাদের এই ট্রিকটি ভালো লাগে, প্রসেসটি ভালো লাগে, তারা এটি ইউজ করবে, আর যাদের এই শর্টকাট প্রসেসটি ভালো লাগে তারা কিন্তু অবভিয়াসলি এটা করবে। এটা করলে কিন্তু আমাদের খুব টাইম বেঁচে যায় পরীক্ষায়। তার আগে বলতে চাই, তার সাথে বলতে চাই আমি, যারা ভিডিওটি নতুন দেখছো এবং যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে, তোমরা যদি নতুন কিছু শিখতে পারছো, যাদের বেসিকে দুর্বল রয়েছো তারা যদি একটু কিছু বুঝতে পারো, কনসেপ্ট যদি ক্লিয়ার হতে হয় তোমাদের, তাহলে অবশ্যই প্রণাস ম্যাথ হাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অল করে নাও এবং আমাকে এভাবে সাপোর্ট করে যাও। আমি কিন্তু এরকম ক্লাস মাঝে মধ্যে দিয়ে থাকি। এছাড়াও বেসিক কোর্স যারা করতে চাও, আমি রিসেন্টলি কয়েকদিনের মধ্যেই অনলাইন কোর্স লঞ্চ করছি, সেখানে তোমরা বেসিক কোর্স শুরু করতে পারবে। অর্থাৎ যাদের 0 লেভেল থেকে শুরু করতে চাও অ্যাডভান্স লেভেল অবধি তারাও করতে পারবে, আর যারা অলরেডি অ্যাডভান্স লেভেলে আছো বাট 0 লেভেলের কিছু কিছু তথ্য তোমাদের জানা নেই, তারাও কিন্তু সেই কোর্সে এনরোল করতে পারো। একটি মিনিমাম ফিজের মাধ্যমে আমি সেই কোর্স করাবো,
যেহেতু ইউটিউবে আমি দিচ্ছি না, আমি অন্য অ্যাপের মাধ্যমে সেই কোর্সটি করাবো, ঠিক আছে? তোমরা যদি ইচ্ছুক থাকো, তোমরা অবভিয়াসলি কমেন্টে লিখে জানাও, হ্যাঁ দাদা আমি ইচ্ছুক রয়েছি, তাহলে সেইভাবে আমি সেই প্রসেসটি শুরু করব। সকলের কাছে জাস্ট আমি মতামত চাইছি, তোমরা ইচ্ছুক কি না। ওকে, সো শুরু করি আমি। 13 নম্বর অঙ্কটি বলেছে, বড় এবং ছোট খাতার নোট খাতার বাজার মূল্য যথাক্রমে 10 টাকা এবং 15 টাকা। তাহলে এটা হচ্ছে বিগ খাতা, বড় খাতা, এটা হচ্ছে স্মল খাতা। বাজার মূল্য কয় টাকা? বড় খাতার বাজার মূল্য 10 টাকা, ছোট খাতার বাজার মূল্য 15 টাকা করে। একটি ছাত্র 5 ডজন ছোট খাতা কিনলো। এটা কতগুলো কিনলো? 5 ডজন। ভালো করে বোঝো, এখানে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে কিন্তু হবে না, প্রথমে 5 ডজনের মানে বের করতে হবে। তাহলে 5 ডজন মানে কি? 1 ডজনে থাকে 12টা করে, 5 ডজন মানে 60 পিস খাতা কিনলো। আবার 10 ডজন বড় খাতা কিনলো, 10 ডজন বড় খাতা কিনলো, 12 10 120 পিস। তো এগুলো তো পিসের কথা বলেছে, একটি পিসের দাম 10 টাকা, একটি পিসের দাম 15 টাকা। আমি বড় খাতা কত পিস কিনলাম? 10 ডজন, অর্থাৎ 12 পিস, সরি 120 পিস কিনলাম বড় খাতা। তার মানে টোটাল দাম কত হবে? 10 টাকা করে কিনলাম, 120 পিস। আবার ছোট খাতা 15 টাকা দামে কত পিস কিনলাম? 60 পিস কিনলাম। তাহলে বড় খাতা কিনলাম আমি কত টাকার? 1200 টাকার, এবং ছোট খাতা কিনলাম 900 টাকার। ওকে, এটুকু শেষ। এখন কিনে দেখলো যে সে সমস্ত খাতার উপর 5% ছাড় দেওয়া হয়েছে। এই টোটাল টাকাটার উপর 5% এরা ছাড় দিয়েছে। টোটাল কত টাকা হয়েছে দেখো তো, যোগ করে দিলে টোটাল আমাদের 2100 টাকা বেরাচ্ছে। ঠিক বেরাচ্ছে কি? 2100 টাকা। এর উপর কি করলো দোকানদার? 5% আমাদের ছাড় দিল। তাহলে কত টাকা ছাড় দিল? তাহলে 5/100 করে দাও, জাস্ট 5% যেহেতু ছাড় দিল, 0 0 কেটে গেল। তাহলে 5 1 কে 5, 5 2 10, তার মানে 105 টাকা তাকে বাচ্চা ছেলেটিকে ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, এখন যদি তোমাদের কাছে পরীক্ষা জানতে চেত ছাড় দেওয়ার পর মূল্য কত হতো, ছাড় দেওয়ার পর মূল্য কত হতো, তাহলে মূল্য ছিল 2100 টাকা, ছাড় দিয়েছে 105 টাকা, জাস্ট বিয়োগ করে দাও, তাহলেই তো ছাড় দেওয়ার পর কত টাকা সে পে করেছিল সেটি বের হবে। ওকে, চলো মান নির্ণয় করো। 525 প্লাস 252 তার স্কোয়ার মাইনাস 525 মাইনাস 252 তার স্কোয়ার ভাগ 525 ইন্টু 252। ওকে, সো এরকম অঙ্ক কিন্তু আমরা ভুল করেও বোকামি করে করব না, আমরা এগুলোকে একটি অ্যালফাবেট নিয়ে নিব। যেমন 525কে লিখে নিচ্ছি এ, 252কে ধরে নেব বি। ঠিক একই রকমভাবে একে ধরে নেব এ, একে ধরে নেব বি, একে ধরে নেব এ, একে ধরে নেব বি। তাহলে এখানে হচ্ছে এ ইন্টু বি ভাগ প্লাস, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাটা কি পড়ছে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ভাগ এ ইন্টু বি। এটা আমাদের দাঁড়াচ্ছে। কখনোই ভুল করে এটা দিয়ে করতে যাবে না, তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে অঙ্কটি। হ্যাঁ, তাহলে দেখো তো কি হচ্ছে এখানে। আমরা এটার ফর্মুলা কি জানি? এটাকে টোটাল যদি এ ধরি বা এটাকে বি ধরি তাহলে কি জানি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ টোটালটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে কি হবে? প্লাস হয়ে যাবে। আর ফর্মুলাতে জাস্ট ফেলে দিলাম। দেখো বি বি কেটে যায়, এ এ কেটে যায়, তাহলে কি আছে এখানে? 2a ইন্টু 2b। ভাই বোঝাতে পেরেছি তো? 2a ইন্টু 2b ভাগ a ইন্টু b ভাগ a ইন্টু b। এটা মুখে মুখে প্রসেস, বাট আমি তোমাদেরকে শেখাচ্ছি জিরো লেভেল থেকে। ওকে, বি বি কেটে দিলাম, এ এ কেটে দিলাম, দাঁড়ালো কত? 4, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে আমাদের 4। তাহলে বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তুমি যদি এগুলো বসাতে, ঠিক আছে, এইভাবে ফর্মুলাতে ফেলাতে কিন্তু অনেক জায়গা আমাদের ব্যয় হতো, জায়গা তো দূরের কথা, আমাদের মেন টাইম ব্যয় হতো। তো এরকম অঙ্ক আমরা কি করব? এইভাবে কিছু অ্যালফাবেট বা ধ্রুবক রাশি ধরে নিয়ে করব, যাতে আমাদের সময়টা বেঁচে যায়। এখন দেখো আমাদের কি দিয়েছে, আমাদের একটি খুবই ইন্টারেস্টিং একটি অঙ্ক দিয়েছে, যেটা নাকি ত্রিকোণমিতি থেকে দেওয়া রয়েছে। তো কি বলেছে? 2 cos থিটা, ঠিক আছে, 2 cos থিটা, সরি cos থিটা ইজ ইকুয়াল টু √3।
তাহলে cos থিটাকে কি লিখতে পারি? cos থিটাকে লিখতে পারি আমরা √3/2। তাহলে √3/2 মানে কি জানি আমরা? তোমরা কি কিছু জানো? ত্রিকোণমিতির একটু হলে পরিমাপগুলো দেখে নেবে, পরীক্ষা কিন্তু খুব প্রয়োজন। 3/2 হয়ে যাচ্ছে cos কত? 30 ডিগ্রি। উভয় পাশে cos cos কেটে গেল, থিটার মান বেরিয়ে গেল 30 ডিগ্রি। এটা কিন্তু দু পার্টে করতে হয়, একটি পার্ট আমাদের শেষ হয়ে গেল, আর একটি পার্ট করব। কি বলেছে? cos থিটা ইন্টু tan থিটা। তাহলে cos থিটা তো cos থিটাই বসিয়ে দিলাম। tan থিটা, এখন দেখো tan থিটাকে আমরা কি লিখতে পারি? sin থিটা বাই cos থিটা লিখতে পারি, লিখতে পারি তো? তাহলে tan থিটাকে আমরা লিখতে পারি sin থিটা বাই cos থিটা। দেখো cos থিটা কেটে যায়, তাহলে sin থিটা বেঁচে থাকে। থিটার মান তোমরা বের করলাম 30 ডিগ্রি, অর্থাৎ sin 30 ডিগ্রি। তো sin 30 ডিগ্রির মান আমরা জানি হাফ, অর্থাৎ অ্যান্সার হয়ে গেল ডি নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। 16 নম্বর অঙ্কটি কি বলেছে? এক ব্যক্তির কাছে সমসংখ্যক 5 টাকা, 10 টাকা এবং 20 টাকার কতগুলি নোট রয়েছে যাদের মূল্য 385 টাকা, তাহলে ব্যক্তির কাছে মোট কতগুলি নোট রয়েছে? তার মানে আমাদের মূল্য মানি কত রয়েছে? 5 টাকা, অনুপাতে লিখছি 10 টাকা 20 টাকা, এবং কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ কত রয়েছে বলেই দিয়েছে সমসংখ্যক। তার মানে 5 টাকার নোট যদি একটা হয়, 10 টাকার নোটও একটা থাকবে এবং 20 টাকার নোটও একটা থাকবে। তাহলে টোটাল অ্যামাউন্ট কত টাকা হবে দেখো তো? তাহলে আমি যদি তিনটির পরিমাণ 1 টাকা, একটি নোট করে ধরি, তাহলে তার টোটাল কয় টাকা থাকে? 5 টাকা থাকে, 10 টাকা থাকে এবং 20 টাকা থাকে। অ্যামাউন্ট আমাদের প্রশ্নে বলেছে যাদের মূল্য 385 টাকা, আমাদের অঙ্ক অনুসারে তাদের কাছে কত টাকা রয়েছে? 35 টাকা রয়েছে ছেলেটির কাছে বা ব্যক্তিটির কাছে, বাট বইয়ে বলেছে কত? 385 টাকা রয়েছে। আমরা কি জানি? আমরা বের করলাম লোকটির কাছে 35 টাকা আছে, কিন্তু বইয়ে বলেছে 385 টাকা আছে। তার মানে এক মানে কত দেখো তো? 385 টাকা বাই 35, কাটাকাটি করলে আমাদের 11 আসছে। ঠিক আছে, তাদের কাছে কোয়ান্টিটির কয়টা রয়েছে? একটা, দুটা, তিনটা, অর্থাৎ তাদের কাছে 5 টাকার নোটও 11টা আছে, 10 টাকার নোটও 11টা আছে এবং 20 টাকার নোটও 11টা রয়েছে। তাহলে তার টোটাল 33টা নোট রয়েছে, 33টি নোট রয়েছে, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আমি এই অঙ্কটি আবার বোঝাচ্ছি, অনেকে হয়তো বুঝতে পারেনি, দেখে না ভালো করে। এক ব্যক্তির কাছে সমসংখ্যক 5 টাকা, 10 টাকা এবং 20 টাকার নোট রয়েছে। তাহলে লিখলাম আমি 5 টাকা, 10 টাকা, 20 টাকার নোট মানি রয়েছে তার। এখন বলেছে সমসংখ্যক, কোয়ান্টিটি অথবা সংখ্যা, আমি ধরে নিলাম একটি করে আছে সবার কাছে। তাহলে দেখো তো টোটাল টাকা কত টাকা হচ্ছে, জাস্ট গুণ করে দাও। তাহলে 5 টাকার নোট একটি রয়েছে 5 টাকা, 10 টাকার নোট একটি রয়েছে 10 টাকা, 20 টাকার নোট একটি রয়েছে 20 টাকা। তার মানে তার কাছে টোটাল 35 টাকা রয়েছে। এটা আমার অঙ্ক অনুযায়ী বের হলো, বাট বইয়ে বলেছে বা কোশ্চেনে বলেছে যাদের মূল্য 385 টাকা। আমাদের কাছে মূল্য বের হলো 35 টাকা, কোশ্চেনে দেওয়া রয়েছে 385 টাকা। দুটোকে সমান করে দেবো, তাহলে এক মানে কত? ভাগ করে দিলাম 11টা। তার মানে 5 টাকার নোটও 11টা রয়েছে, 10 টাকার নোটও 11টা, 20 টাকার নোটও 11টা রয়েছে, অর্থাৎ টোটাল তার 33টি নোট রয়েছে, কারেন্সি রয়েছে। ওকে, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। মিডিয়ান বের করুন। মিডিয়ান দেওয়া রয়েছে এত 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 এত। প্রথমে আমাদের মিডিয়ান মানে কি জানতে হবে। আমাদের মিডিয়ান মানে আমি প্রিভিয়াস ভিডিওতে শিখিয়ে দিয়েছিলাম, এখানেও শিখিয়ে দিই। মিডিয়ান মানে হচ্ছে আমাদের মধ্যমা, অর্থাৎ মিডিলে কোন সংখ্যাটি থাকবে। তার জন্য কি করতে হবে? প্রথমে আমাদের দেখো সংখ্যাগুলো উলটপালট করে দেওয়া রয়েছে, এটা ছোট, এটা মাঝখানে বড়, আবার ছোট, আবার একটু বড়। তো আমি সংখ্যাগুলোকে সাজিয়ে নিই। 1.9, 3.6, 5.8, তারপরে 8.4। এটা প্রথমে সাজিয়ে নিতে হবে আমাদের সংখ্যাগুলোকে, ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিতে হবে। এখন আমরা মধ্যমা মানে কি জানি? মিডিলের সংখ্যা। দেখো আমি যদি এখানে 2 ঘর নেই, এখানে 2 ঘর নেই, তাহলে মিডিলে কি কোনো সংখ্যা থাকছে? না। তাহলে কিভাবে বের করব? যখনই আমরা এই পরিস্থিতি দেখতে পারবো, অর্থাৎ জোড় সংখ্যা দেখতে পারবো, অর্থাৎ জোড়া জোড়া থাকবে সংখ্যা। দেখো 4টি রয়েছে, অর্থাৎ জোড় সংখ্যা রয়েছে। আমরা এই ট্রিকটি ফলো করব যখন বিজোড় থাকবে, অর্থাৎ ধরো 5টি সংখ্যা থাকলো,
এখানে দুটি সংখ্যা নিলাম, এখানে দুটি সংখ্যা নিলাম, তাহলে মাঝখানে কেবলমাত্র একটি বেঁচে থাকলো, এটি হয়ে গেল মধ্যমা। বাট এটা জোড় সংখ্যা, জোড় সংখ্যার ক্ষেত্রে কি করব, বাদিকে এবং ডান দিকে কমন নিব, তাহলে এখানে একটি কমন যাচ্ছে, এখানেও একটি কমন নিচ্ছি, তাহলে মাঝখানে কেবলমাত্র দুটি থাকে। এখন এই মাঝখানে দুটি যোগ করে দেব এবং 2 দিয়ে ভাগ করলেই আমরা মিডিয়ান পেয়ে যাব। যোগ 5.8, 2 দিয়ে ভাগ করে দাও, কত আসছে, এখানে আসছে 14, অর্থাৎ 9.4/2, তাহলে এখানে আসছে 4.7, অর্থাৎ এর মিডিয়ান হয়ে যাচ্ছে 4.7। ঠিক আছে, অর্থাৎ 4.7 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। যদি তোমরা ডাইরেক্ট এভাবে করো, এই দুটোকে যোগ করে দাও, তাহলে কিন্তু অ্যান্সার ভুল আসবে। প্রথমে আমাদের সাজিয়ে নিতে হবে, ছোট থেকে বড় সাজিয়ে নেবে, তারপর মাঝে যেই সংখ্যাটি দেখবে, যদি জোড়া সংখ্যা হয় তাহলে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, আর যদি বিজোড় সংখ্যা হয় তাহলে তো এটা হয়েই গেল, এইভাবে করবে। ঠিক, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার মধ্যমা হলো, তাহলে প্রথম 11টি স্বাভাবিক সংখ্যা কত লিখে নেই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। ঠিক আছে, মধ্যমা মিডিয়ান একই রকম জিনিস। তাহলে এই বাদিক থেকে আমি 5টি সংখ্যা নিলাম, ডান দিক থেকেও আমরা 5টি সংখ্যা নিয়ে নিলাম, অর্থাৎ দাঁড়িয়ে গেল আমাদের 6, তাহলে 6 হয়ে গেল আমাদের মিডিয়ান, বি নাম্বার কারেক্ট অ্যান্সার। এখন দেখো এখানে বলেছে প্রথম 11টি স্বাভাবিক সংখ্যা, যদি আমাদের বলতো প্রথম 100টি স্বাভাবিক সংখ্যা, তাহলে কি আমরা এইভাবে করতে পারতাম না? এর জন্য একটি ফর্মুলা রয়েছে, সর্বদা ফর্মুলাটা মনে রাখবে। এখানে যেমন ছোট সংখ্যা 11টি দেওয়া রয়েছে, এই কারণে আমরা এইভাবে বের করতে পারলাম, মাঝখানে যেটি সেটি হয়ে গেল মধ্যমা। বাট যখন সংখ্যাগুলি অনেকগুলো থাকবে তখন কি লিখবো আমরা, ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার বাই কটি নাম্বার, 2টি নাম্বার, অর্থাৎ 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে ফার্স্ট নাম্বার হচ্ছে 1 প্লাস লাস্ট নাম্বার হচ্ছে 11/2, অর্থাৎ 12/2 হয়ে গেল 6। দেখো একই অ্যান্সার আসলো। ঠিক আছে, এটি কখন ইউজ করবে, যখন বড় বড় দিবে, ধরো প্রথম 100টি, প্রথম 500টি সংখ্যার মধ্যমা কত, তাহলে কি বুঝতে পারবে, বুঝতে পারবে না। এই কারণে তোমরা এই ট্রিকটি সর্বদা ফলো করবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে। এক্সপ্যান্ড করতে বলেছে a-4 তার হোল কিউব। দেখো এটা কিন্তু পুরোপুরি একটি ফর্মুলা, যাদের ফর্মুলা মনে থাকবে তাদের কিন্তু অঙ্কটি নিমেষেই হয়ে যাবে। যদি আমি ফর্মুলাটা লিখে নিই a - b তার হোল কিউব, তাহলে ফর্মুলা কি দাঁড়াচ্ছে আমাদের, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3a² প্লাস 3ab²। এটা আমাদের ফর্মুলা, কিন্তু অনেকের তো ফর্মুলা মনে নাই, এই কারণে তাদের অসুবিধা হতে পারে। তো জাস্ট এখানে মানগুলো পুট করে দিচ্ছি। b এর মান যদি 4 হয় তাহলে কি হবে, a কিউব মাইনাস b এর মান 4, তাহলে কত হয়ে গেল, 4 এর কিউব হয়ে গেল আমাদের 64 মাইনাস 3a², b হচ্ছে 4 প্লাস 3ab এর মান 4 এর স্কোয়ার অর্থাৎ 16, তাহলে কি দাঁড়াবে, a কিউব মাইনাস 64 মাইনাস 3 4 12a² প্লাস 3 16 48a। এখন দেখো এটাকে সাজিয়ে লিখতে হবে, তাহলে দেখো কোন অপশনে রয়েছে, দেখো ডি নাম্বার অপশনটা দেখো মিলে যাচ্ছে, a কিউব, ঠিক আছে a কিউব মাইনাস 64 12a² প্লাস 48a²। ঠিক আছে, এটি কিন্তু পুরোপুরি আমাদের ফর্মুলা বেস একটি অঙ্ক, অ্যালজেব্রিক ফর্মুলা থেকে আমরা পেলাম। যাদের ফর্মুলা মনে নেই তারা কিন্তু অঙ্কটি করতে পারবে না। এখানে বলছি অ্যালজেব্রিক কিছু ফর্মুলা রয়েছে খুবই ইম্পর্টেন্ট, সেগুলো মনে করে নাও যাতে ইন ফিউচার তোমাদের অসুবিধা না হয়। সময় ও কার্য থেকে দিয়েছে, বি একটি কাজের 50% করে 20 দিনে। এটা আমি তোমাদেরকে দুটো প্রসেসে করে দেখাবো, যেটা তোমাদের সুইটেবল মনে হবে সেটা তোমরা পরীক্ষায় ইউজ করবে। তাহলে একটি কাজ করে কত, 20 দিনে। বাকি কাজ করতে বি এবং সি এর 4 দিন সময় লাগে। তাহলে বাকি কাজ কি করতে, 50% কাজ করলো বি, আর বাকি 50% কাজ করতে কত সময় লাগে, বি এবং সি এর 4 দিন সময় লাগে। লসাগু করতে লসাগু 20, বি এর এফিসিয়েন্সি 1, এদের দুজনের এফিসিয়েন্সি 5, তাহলে কত ইউনিট সময় লাগবে, তাহলে কি বলছে, সি যদি একাই কাজ করে, বি একাই কাজ করে 1 ইউনিট এবং দুজনে মিলে করে 5 ইউনিট, তাহলে সি অবভিয়াসলি বিয়োগ করলে কত, 5 - 1 অর্থাৎ 4 ইউনিট করে কাজ করে। টোটাল কাজ 20 ইউনিট করতে কত সময় লাগবে, 5 দিন সময় লাগবে। এটা অনেক স্টুডেন্ট অ্যান্সারে টিক দিয়ে দেবে, বাট এটা ভুল। 5 দিন সময় লাগলো কত পার্সেন্ট কাজ করতে, 50% কাজ করতে। ভাই ভালো করে দেখো, 5 দিন সময় লাগলো 50% কাজ করতে, আর সি তো টোটাল কাজটি করবে। যদি সেই কাজ সি একাই করে
তার মানে 50% কাজ করতে 5 দিন লাগে, 100% কাজ করতে কতদিন লাগবে? 10 দিন সময় লাগবে। অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে একটি প্রসেসে গেল। হ্যাঁ, আরেকটি প্রসেসে দাদা কিভাবে করব দেখে নাও ভালো করে। আমি এখানে ডাইরেক্ট লিখবো বি 50% কাজ করে 20 দিনে। ভালো করে বোঝো, বি 50% কাজ করে 20 দিনে, তাহলে 100% কাজ কতদিনে করে দেখো তো? 100% কাজ অবভিয়াসলি আমাদের 40 দিনে করবে, যেহেতু 50% করছে 20 দিনে। আবার একইভাবে বি প্লাস সি 50% কাজ করে 4 দিনে, 100% কাজ কত দিনে করবে? 8 দিনে করবে। লসও করে দাও, 40, এটা 1, এটা 5, তাহলে সি এর মান কত? একই রকম, 5 - 1 অর্থাৎ 4 দিন। টোটাল কাজ হচ্ছে 40 কাজ, ইউনিট কাজ 4 দিন করে, তাহলে তার 10 দিন সময় লাগবে। দুটো প্রসেস করলে অ্যান্সার সেম আসবে, বাট তোমাদের যেটা ভালো মনে হবে এক্সামে সেটি ইউজ করবে। ঠিক, একটি পণ্য 1235 টাকা বিক্রয় করলে 5% ক্ষতি হয়, সেই পণ্যটি বিক্রয় করলে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? 5% ক্ষতি মানে কত? আমি 100 টাকা বিক্রয় না করে 5% ক্ষতি দিয়ে বিক্রয় করলাম, অর্থাৎ 95 বিক্রি করলাম। 95 বিক্রি করলে বিক্রয় মূল্য কত দাঁড়ায়? 1235 টাকা। একে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত দাঁড়াবে? 1235 বাই 95। সে যদি 10% লাভ করতে চায়, অর্থাৎ 110 টাকা যদি বিক্রি করতে চায়, তাহলে কত হবে? জাস্ট 110 দিয়ে গুণ করে দাও। ঠিক, বুঝতে পারছো তো? করে দিচ্ছি। পঁচানব্বই দিয়ে 5 দিয়ে 19, 5 দিয়ে 5 দুগুনি 10, 4 5 20, 5 7 35, 19 দিয়ে 13, 19 কত আসছে আমাদের? 13, আর 13 আর 110 হয়ে যাচ্ছে 1430 টাকা। ওকে, তাহলে সেই পণ্যটি কত টাকা বিক্রয় করলে 10% লাভ হবে? 1430 টাকা বিক্রয় করলে আমাদের 10% লাভ, অর্থাৎ 110 টাকা হয়ে যাবে। বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। যদি 22x - 40 = 207 প্লাস 3x হয়, তবে x এর মান কত? খুবই সিম্পল রয়েছে, জাস্ট x গুলোকে একই পাশে আনো এবং সংখ্যাগুলোকে একই সাইডে নিয়ে যাও। 40টাকে ডান দিকে, বাদ দিকে গেলে, সরি ভুল বলতেছি, ডান দিকে গেলে 207 প্লাস 40 হয়ে যাবে। এখানে আসবে 19x আর এখানে আসবে 247, অর্থাৎ x এর মান বেরিয়ে যাবে আমাদের 13। খুবই সিম্পল ছিল একটি অঙ্ক, অর্থাৎ 13 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। দুটি সংখ্যার অনুপাত 4:3, তাদের গসাগু HCF হাইয়েস্ট কমন ফ্যাক্টর হয়ে গেল 8। তাহলে সংখ্যাগুলির লসাগু কত? তাহলে প্রথমে সংখ্যাগুলো বের করব। তাহলে নাম্বারগুলো হবে আমাদের, যখনই লসাগু দেওয়া থাকবে, গসাগু দেওয়া থাকবে এবং অনুপাত দেওয়া থাকবে, কোনো কিছু করবে না, জাস্ট গুণ করে দেবে। কাকে দিয়ে গুণ করবে? গসাগু দিয়ে অনুপাতগুলিকে। তাহলে 4 8 32, তাহলে প্রথম সংখ্যা হয়ে যাবে 32, 3 8 24, দ্বিতীয় সংখ্যা হয়ে যাবে 24। বুঝতে পেরেছি? যখনই সংখ্যার অনুপাত দেওয়া থাকবে এবং গসাগু তাদের সাথে দেওয়া থাকবে, তখন কি করবে? গসাগু দিয়ে অনুপাতগুলিকে জাস্ট গুণ করে দেবে, তাহলে সংখ্যাগুলি বেরোবে। তাহলে প্রথম সংখ্যা 32, দ্বিতীয় সংখ্যা 24, এর এখন আমরা কি করব? লসাগু করে দেবো। তাহলে 2 দিয়ে ছোট দিয়ে করছি 16, 12, 2 দিয়ে 8 দুগুনি 16, 6 দুগুনি 12, 2 দিয়ে 4 দুগুনি 8, 3 4 12, 3 4 12, 12 দুগুণ 24, 24 দুগুণ 48, 48 দুগুণ 96, অর্থাৎ তাদের এলসিএম কত বের হলো? 96। ঠিক, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল রাইট অ্যান্সার। একটি দ্রব্য 920 টাকায় বিক্রয় করে বিক্রেতার 15% লাভ হয়। যদি বিক্রেতা 20% লাভ করতে চায়, তাহলে দ্রব্যটি সে কত টাকায় বিক্রয় করবে? কিছুক্ষণ আগে সেম টু সেম অঙ্ক হুবহু করলাম, ঠিক। এখানে শুধু মানগুলো জাস্ট চেঞ্জ করে দিয়েছে। 15% লাভ মানে কি? সে 100 টাকায় কিনেছে, 15% লাভ করেছে, তার মানে সে কত টাকা বিক্রি করেছে? 115 টাকা বিক্রয় করেছে। বাট কোশ্চেনে দেওয়া আছে সে 920 টাকা বিক্রয় করেছে, তার মানে 1 টাকা মানে কত? 920 বাই 115। সে যদি এখন 20% লাভ করতে চায়, 20% লাভ মানে কত? 120 টাকা বিক্রি করতে চায়, তাহলে কত টাকা হবে বিক্রয় মূল্য? 5 দিয়ে 5 দুগুনি 10, 3 5 15, 5 দুগুনি 10 24। ঠিক আছে, 23 দিয়ে যদি কাটাকাটি করে দিতে চাই, 23 দিয়ে কাটাকাটি করলে আমাদের বের হবে 40।
তাহলে 4 4 16, 4 2 8, 960 টাকা তার বিক্রয় করতে হবে। ঠিক আছে, সিম্পল অঙ্ক ছিল, এগুলো আমরা প্রি লেভেলে শিখে থাকি। যদি তোমরা এখনো অবধি এগুলো ভিডিও দেখোনি তাহলে অবশ্যই তোমরা লাভ ক্ষতির অঙ্কগুলো দেখে নেবে, আমি ভিডিও অলরেডি দিয়েছি সুবিধা স্যারের লাভ ক্ষতি। যদি তোমরা আমার কাছে স্পেশাল ব্যাচে যুক্ত হতে চাও এবং স্পেশালভাবে করতে চাও তাহলে অবশ্যই আমি কমেন্টে লিখে জানাও, দাদা আমি ব্যাচে ভর্তি হতে চাই, এবং সেই ব্যাচ থেকে তোমরা অনেক স্পেশাল জিনিস শিখতে পারবে। এছাড়াও বিভিন্ন ট্রিক্স এবং টিপসের মাধ্যমে বিভিন্ন অঙ্ক আমি সমাধান করে দিই, তোমরা সকলেই জানো। যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে তারা অবভিয়াসলি আমার প্রিভিয়াস পার্টগুলো দেখে নেবে, ভিডিওগুলি, ঠিক আছে, তারাও যাতে বঞ্চিত না হয়। আমি সেই লাভ ক্ষতি চ্যাপ্টার বলতে সুবিদ্যার স্যারের প্রত্যেকটি চ্যাপ্টার, অর্থাৎ রেলওয়ের যত চ্যাপ্টার থাকে পরীক্ষায়, অ্যাভারেজ থেকে শুরু করে নৌকা কার্য থেকে নৌকা স্রোত, সময় দূরত্ব, লাভ ক্ষতি থেকে সব চ্যাপ্টার শতকরা আমি সব চ্যাপ্টার করে দিয়েছি তোমাদেরকে প্রিভিয়াসভাবে। তোমরা চাইলে প্রত্যেকটি ভিডিও যাদের যেই পার্টে অসুবিধা রয়েছে, কারো ধরো শতকরাতে অসুবিধা রয়েছে তারা শতকরার ভিডিওটি দেখে নাও, কাদের গড় চ্যাপ্টারে অসুবিধা রয়েছে অ্যাভারেজে তারা অ্যাভারেজ ভিডিওটি দেখে নাও। এভাবে কিছু খামতি থাকে, সেগুলো খামতি থাকতে দেবে না, সেগুলোকে পূরণ করবে যাতে আমার ভিডিও দেখে তোমাদের 100% লাভ হয়। আর পরীক্ষায় ভয় পাওয়ার ব্যাপার নেই, পরীক্ষায় আমরা এই টাইপেরই অঙ্ক দেখতে চলেছি প্রতি বছরের ন্যায় এবছরও। প্রিভিয়াসলি যত পরীক্ষা হয়েছে আমরা এরকমই অঙ্ক দেখেছি, অঙ্কের লেভেল একদমই হার্ড হয়নি, সমস্ত স্টুডেন্ট অঙ্কতে সঠিক নাম্বার পেয়েছে, একটু তারা চেষ্টা করেছে তাই বলে। তোমরা যদি চেষ্টা না করো, জাস্ট ভিডিওটি দেখো, তাহলে কিন্তু কোনোদিনও সম্ভব নয়। ভিডিওটি দেখার পর তোমরা অবভিয়াসলি যেগুলো ফর্মুলা শেখাবো সেগুলো স্ক্রিনশট করে নেবে, আবার এই পেপারটি কি করবে, বাড়িতে একাই সলভ করার চেষ্টা করবে, দেখবে কত টাইমের মধ্যে তুমি পেপারটা সলভ করতে পারছো, তাহলেই কিন্তু মেন তোমাদের প্রিপারেশনটা বোঝা যাবে। এমন স্টুডেন্ট আছে সলভ করতে সবই পাবে কিন্তু বেশি টাইম লাগবে, তাহলে তো হবে না, তাদের ক্লিয়ার হবে না। আর যাদের বেশি সময় লাগছে তাদেরকেও বলবো, আর যাদের অসুবিধা হচ্ছে তাদেরকেও বলবো প্র্যাকটিস চালিয়ে যাও, দেখবে খুব কম সময়ের মধ্যে তোমরাও ক্লিয়ার করতে পারবে। ওকে, চলো নেক্সট অঙ্কে। একটি ত্রিভুজের উচ্চতা 24 সেন্টিমিটার, ক্ষেত্রফল 456 বর্গমিটার, ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কত? একটি ত্রিভুজ রয়েছে যার উচ্চতা, হাইট কত দেওয়া রয়েছে, 24 সেন্টিমিটার দেওয়া রয়েছে, তার ক্ষেত্রফল টোটাল এরিয়া দেওয়া রয়েছে আমাদের 456 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে তার ভূমির দৈর্ঘ্য কত? তো আমি ত্রিভুজের যে কোনো ত্রিভুজের কথা উল্লেখ নেই, তাহলে সোজা হয়ে গেল। ত্রিভুজের আমি ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বলেই দিয়েছে কত, 456 হতে হবে। আমি হাইট কত জানি, আমি হাইট জানি 24, হাইটের জায়গায় লিখে দিলাম 24, তাহলে কাটাকাটি করে দাও, 24 দিয়ে যদি আমি ডাইরেক্ট কাটাকাটি করে দিই কত, 2 দিয়ে যদি কেটে দিই 12, আমার উভয় পাশে যদি কেটে দিই 12 দিয়ে কত, 38, অর্থাৎ এ অথবা ভূমির দৈর্ঘ্য হয়ে গেল আমাদের 38। দেখো মুখেই হয়ে যায় অঙ্ক, ডি নাম্বার হয়ে গেল রাইট অ্যান্সার। সিরিজটি পূর্ণ করো, খুবই সিম্পল একটা সিরিজ দেওয়া রয়েছে, 1 1 8 4 27 9 ওয়াট এবং 16, তারপরে সেটি ক্রমশ চলতে গেছে, আমি জানি না কত দূর চলে গেছে, আমি জানি না, ঠিক আছে। তুমি এই সিরিজটি পূর্ণ করছি, দেখো একের পর 1 বেড়েছে, তারপর 8 বেড়েছে, তারপরে 4 বেড়েছে। আমি একটি জিনিস বুঝতে পারছি এখানে, কি বুঝতে পারছি, একের পর 1 বেড়েছে, তারপরে 8 বেড়েছে, তার মানে এই এক ঘর পরপর কিন্তু সম্বন্ধ এদের তৈরি হচ্ছে। দেখো ভালো করে দেখো, এক ঘর পরপর কিন্তু সম্বন্ধ তৈরি হচ্ছে। দেখো একের পর যদি 4 বাড়াও, তারপরে 9 বাড়াও, তারপরে আবার 16 বাড়াও, এইভাবে ফলো হচ্ছে, কিন্তু পরপর হচ্ছে না। তাহলে 1 থেকে 8 কত বেড়েছে, কি বুঝতে পারলাম, সেটি ছিল 1, তারপরে হয়ে গেল 8। আমি এই সংখ্যাগুলোকে দেখে একটি জিনিস ইমাজিন করতে পারছি, কি জিনিস বলো তো, তোমরা ধারণা করতে পারলে তোমাদের অঙ্ক কমপ্লিট। দেখো এগুলো কিন্তু সমস্ত কিউব সংখ্যা, এটি হচ্ছে 1 কিউব 1, এটি হয়ে যাচ্ছে 2 কিউব 8, এটি হয়ে যাচ্ছে 3 কিউব 27, তাহলে নিশ্চয়ই এটা 4 কিউব হতে হবে, করে দেখি। তাহলে 4 কিউব কত জানি আমরা, 64। আবার উপরের ক্ষেত্রে 1 ছিল, হয়ে গেল 4, উপরে কি হলো, স্কোয়ার হলো, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার। দেখো এরা কিন্তু মিল খাচ্ছে, 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9 এবং 4 স্কোয়ার 16 মিল খাচ্ছে, তার মানে এখানে 64 আমাদের হবে, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। ওকে, চলো
সেকেন্ড কোশ্চেন 27 নাম্বার বলেছে 5,000 টাকার 5% সুদের হারে 2 বছরের জন্য সরল এবং চক্রবৃদ্ধি হারে নিযুক্ত করা হলো, তাহলে 2 বছর পর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কত? আমরা এই অঙ্কের একটি প্রিভিয়াস সেটেও এই অঙ্ক পেয়েছিলাম, নাম্বারগুলো আলাদা ছিল। যাই হোক, যারা যারা দেখেছো তারা অবভিয়াসলি এটা করে দেখাও, আর যারা যারা দেখোনি তারা মনোযোগ দাও। যখন চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য জানতে চাইবে, তখনই জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবে, পি ইন্টু R/100 বাই টাইম। এটা কি খুব কঠিন ফর্মুলা? তোমরা লিখে জানাও। অনেকে বলে স্যার কতগুলো ফর্মুলা মনে রাখবো। আরে ভাই দেখো, এটা সিম্পল ফর্মুলা, এটা তো মনে করার কোনো প্রয়োজন নেই। পি ব্র্যাকেট R/100 বাই টি, তাহলে পি মানে কত? 5,000 ইন্টু R/100, আর মানে কত? 5/100 তার স্কোয়ার। আমি এটাকে না লিখে কি লিখতে পারতাম? 5,000 ইন্টু 5/100 লিখতে পারতাম, আবার 5/100 লিখতে পারতাম। আমি স্কোয়ার করবো না, দুটো শূন্য গেল, এখানে একটি শূন্য যায়, একটি শূন্য গেল। 5 দিয়ে যদি কেটে দিই 5 দুগুনি হয়ে যাবে 10, তাহলে 5 5 25, 25/2 হচ্ছে, অর্থাৎ কত? 12.50। ঠিক আছে, তাহলে তাদের চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য কত হবে? 12.50, অর্থাৎ ডি নাম্বার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার আশা করি। চলো নেক্সট অঙ্কে। একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 18 বর্গ সেন্টিমিটার, যার উচ্চতা এবং ভূমি হলো 3 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত? অনেকে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা জানে না, তারা অবভিয়াসলি ফর্মুলাটি স্ক্রিনশট অথবা খাতায় টুকে নাও। খাতা কলম সবসময় সাথে রাখবে, কেননা অনেক অঙ্কই আমরা পাই যেইটার ফর্মুলা বা ট্রিক্স আমরা জানি না। এটা একটি ট্রাপিজিয়াম, অর্থাৎ উপরেরটি ছোট, নিচেরটি ছোট হয়। ক্ষেত্রফল এরিয়া দেওয়া রয়েছে আমাদের 18 বর্গ সেন্টিমিটার, উচ্চতা কত দেওয়া রয়েছে? 3 সেন্টিমিটার এবং ভূমি দেওয়া রয়েছে 5 সেন্টিমিটার। তাহলে অপর সমান্তরাল বাহু, স্যার অপর সমান্তরাল বাহুটি কি? দেখো এখানে দুটি সমান্তরাল বাহু রয়েছে, একটি হচ্ছে এই ভূমি এবং দৈর্ঘ্য, এই দুটোকেই বলে সমান্তরাল বাহু। অর্থাৎ আমাদের দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ কত জানতে চেয়েছে, এটা তো ভূমি দেওয়াই রয়েছে আমাদের। ঠিক আছে, এই কোশ্চেনে অনেক স্টুডেন্ট ভুল করে, সমান্তরাল বাহুটি কোনটা স্যার? সমান্তরাল বাহুটি কোনটি আমি তো জানি না, করবো কি আমি? সমান্তরাল বাহু মানে হচ্ছে উপরের পার্টটির কথা বলা রয়েছে, দৈর্ঘ্যের কথা বলা রয়েছে। তো এরিয়া দেওয়া রয়েছে 18 সেন্টিমিটার, তো আমি ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা ইউজ করে দিই। কি? দৈর্ঘ্য যোগ প্রস্থ, ওকে, বাই 2 ইন্টু এইচ, এটা হচ্ছে এরিয়ার ফর্মুলা। এবং বলেছে এরিয়া কত? 18 সেন্টিমিটার বলে দিয়েছে। দৈর্ঘ্য কত জানি না, প্লাস প্রস্থ কত? 5/2। হাইট কত দেওয়া রয়েছে? হাইট আমাদের দেওয়া রয়েছে 3 সেন্টিমিটার বাই 18। 3 দিয়ে উভয় পাশে কাটলাম, 3 6 18। 2 যদি ওপাশে নিয়ে যাই তাহলে কি দাঁড়াবে আমাদের? এখানে করছি আমি a + 5 = 2 যদি ডান দিকে নিয়ে যাই বজ্রগ্রহণ করে, তাহলে 6 দুগুনি 12, অর্থাৎ এর মান বেরিয়ে যাবে 5টি ডান দিয়ে গেল, বিয়োগ হয়ে গেল, অর্থাৎ 7 সেন্টিমিটার। অর্থাৎ তার প্যারালাল বাহু অথবা সমান্তরাল সাইডটির দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার, অর্থাৎ ডি নাম্বার কারেক্ট অ্যান্সার। ওকে, মেবি ক্লিয়ার? তাহলে চলো নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। দেখো সাইন থিটা বাই কস থিটা ইন্টু কট থিটা বাই কোসেক থিটা বের করতে বলেছে। আমি 99% এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি 99% স্টুডেন্ট এই ত্রিকোণমিতির অঙ্কগুলো খুব ভুল করে, তারা ত্রিকোণমিতি চ্যাপ্টারটা দেখতে চায় না। বাট তোমরা যদি কিছু জিনিস মনে রাখো তাহলে কিন্তু এই 1 নাম্বার চোখ বন্ধ করে তোমরা পেয়ে যাও। আর 1 নাম্বার পাওয়া মানে জানো, একটি লিস্টে তোমার নাম ওঠা। আর 1 নাম্বারের জন্য কেন মানুষ 0.56 0.12 এর জন্য কাট আপ ক্লিয়ার করতে পারে না। আর এই যদি কোনো কোনো অঙ্ক থাকে 1 নাম্বার যদি বাদ দিয়ে দাও তাহলে তো তুমি কাটাবে, নাম থাকবেই না তোমার। তো এই কারণে কোনো অঙ্ক আমরা পরীক্ষায় বাদ দিব না, পরীক্ষার আগে সমস্ত চ্যাপ্টারের অঙ্ক দেখে যাব, প্র্যাকটিস করে যাব। যত প্র্যাকটিস করবে তত দেখবে অঙ্কগুলো সহজ মনে হচ্ছে। আর যত প্র্যাকটিস করবে না, জাস্ট অঙ্ক চোখ দিয়ে দেখবে। আমি অনেক বড় বড় কোচিং সেন্টারে পড়ি স্যার, দাদা আমি অনেক বড় বড় টিচারের কাছে পড়ি, খুব ভালো পড়ায়, তোমার থেকেও ভালো পড়ায়, ঠিক আছে ভাই, কিন্তু দেখা গেল সেই ছেলেটি জাস্ট স্যার অঙ্ক করায় স্ক্রিনে বা ইউটিউব থেকে অঙ্ক দেখছে, বাট নিজে অঙ্ক করছে না। তাহলে কি হবে? সে নিজেকে মহান ভাবলেও সে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, সে পরীক্ষা করতেই পারবে না অঙ্ক। কিন্তু এমন কোনো কোনো স্টুডেন্ট রয়েছে যারা প্র্যাকটিস করে, জাস্ট
প্র্যাকটিসের মাধ্যমে অনেক জিনিস আমাদের মনে থাকে। দেখো সাইন থিটা, কট থিটা মানে কি, কোসেক থিটা মানে কি, কস থিটা মানে কি, তুমি যদি প্র্যাকটিস না করো, জাস্ট ভিডিও দেখো, তাহলে কি তোমাদের এটা মনে থাকবে? অবভিয়াসলি নট। তোমরা যখন প্র্যাকটিস করবে, খাতায় কলমে লিখে লিখে করবে, তখন দেখবে একাই একাই মনে পড়ে যাচ্ছে। যদি করি তাহলে বুঝতে পারবে। সাইন থিটা কস থিটাকে আমি যে আছে সেভাবেই রাখবো, আর কোনো চেঞ্জ করব না। কস থিটা আমি চেঞ্জ করব কি, কট থিটা এবং কোসেক থিটাকে। আমরা কট থিটাকে কত লিখতে পারি জানো? আমি একটু দেখিয়ে দিই তোমাকে। আমরা কট থিটাকে লিখতে পারি 1/tan থিটা, আবার কোসেক থিটাকে লিখতে পারি 1/sin থিটা। ঠিক আছে, আবার কট থিটাকে এটাও লিখতে পারি আমরা, এটা দিয়ে করলে একটু জটিল হবে, এটা দিয়ে করি। হ্যাঁ, কট থিটাকে আমরা লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা, এবং কোসেস থিটাকে লিখতে পারি 1/sin থিটা। জাস্ট এটার মানটা পুট করে দাও ভাই, কোনো কিছু নেই, অঙ্কের কোনো কিছু নেই। তাহলে কট থিটাকে কি লিখবো ভাবলাম আমি, কস থিটা বাই সাইন থিটা, এটা ভাবলাম লিখবো, তো লিখেও ফেলালাম। আর কোসেক থিটা মানে কি দেখলাম, 1/sin থিটা। যদি আমি এটা সাজিয়ে লিখি, তাহলে সাইন থিটা বাই কস থিটা ইন্টু, দেখো এটাকে বসিয়ে নেই, কস থিটা বাই সাইন থিটা। দেখো এটা নিচে রয়েছে, ভাগ আকারে রয়েছে, এটাকে আমি কি করব, উল্টে দিয়ে গুণ আকারে লিখব। তাহলে সাইন থিটা বাই 1। ঠিক আছে, দেখো কস থিটা কেটে যায়, সাইন থিটা কেটে যায়, বেঁচে কি থাকে, সাইন থিটা। তাহলে অ্যান্সার হয়ে গেল সাইন থিটা। কোনো কনফিউশন? অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল রাইট অ্যান্সার। এইভাবে কিন্তু এখানে কিন্তু অনেক কিছু আর ফর্মুলার কোনো ব্যাপার থাকে না, জাস্ট এই পার্টগুলো আমাদের যদি মনে থাকতে পারে, তাহলে কিন্তু আমরা সব অঙ্ক করে দেখাতে পারবো। আর মানগুলো, সাইন 30-র মান কত, সাইন 60-র মান কত, সাইন 90-র মান কত, এই মানগুলো যদি জাস্ট মনে রাখতে পারো, তাহলে দেখবে অঙ্ক খুবই কম সময়ে তোমাদের হয়ে যাচ্ছে। আর যদি এগুলো না জানো, তাহলে কিন্তু পরীক্ষা চেষ্টা করেও ব্যর্থ তুমি। অস্ত্রহীন যোদ্ধা, বোঝাতে পেরেছি? অস্ত্রহীন যোদ্ধা, যেমন তোমার কাছে অস্ত্রই নেই, এই অস্ত্রগুলোই নেই, তাহলে যুদ্ধ কি করবা? তোমার পালিয়ে আসতে হবে যুদ্ধক্ষেত্র থেকে। ঠিক সেম প্রসেস। ওকে, কথা বাড়াচ্ছি না, আমরা গল্প করতে করতে, অঙ্ক করতে করতে আমরা এই সেটের 5 নাম্বার সেটের লাস্ট অঙ্ক 30 নাম্বার অঙ্কে চলে আসলাম। আশা করি ভালো লেগেছে। তো লাস্ট অঙ্কটাও ভালো লাগবে মেবি। দেখো কি বলেছে, 4টি লোকাল লাইব্রেরি থেকে নেওয়া বিভাগীয় বই সম্বন্ধিত একটি টেবিল নিচে দেওয়া হলো। তাহলে 4টি লাইব্রেরি রয়েছে, ABL একটি লাইব্রেরি রয়েছে, GHL একটি লাইব্রেরি রয়েছে, MNL একটি লাইব্রেরি রয়েছে, PQL একটি লাইব্রেরি রয়েছে। এগুলো লাইব্রেরির শর্ট ফর্ম। হ্যাঁ, আমি জানি না কার কি নাম, ওগুলো জানার সাথে আমার সম্বন্ধ নেই। বলেছে GHL লাইব্রেরিতে সেলফ হেল্পের বই ফ্রিকশনাল বইয়ের থেকে কত কম। তাহলে কার বলতে বলেছে? GHL এর। অর্থাৎ আমাদের এই 4টি ফলো করতে হবে। কিসের সেলফ হেল্পের বই? সেলফ হেল্পের বই কটা রয়েছে? 170টি বই রয়েছে। আবার ফ্রিকশনের বই কটি রয়েছে? 610টি রয়েছে। প্রশ্নে কি জানতে চেয়েছে? সেলফ হেল্পের বই ফ্রিকশনাল বইয়ের থেকে কত কম। এটা কিন্তু একটা বাচ্চা লেভেলের অঙ্ক। 610 মাইনাস 170 কত কম রয়েছে? 440টি কম রয়েছে। এখানে কোনোই কনফিউশন থাকা মনে হয়নি কারো, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, সো আজকে আমি সেট 5-এর পুরো কোশ্চেন তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করালাম। এছাড়াও কনসেপ্টের সাথে সাথে এমন কতগুলো অঙ্ক করালাম যেখানে আমরা দুটো মেথডে অঙ্ক করতে পারি। যার যেটা সহজ মেথড প্রয়োজন হবে সেটা ইউজ করবে। একটি হচ্ছে ট্রিক, একটি হচ্ছে কনসেপ্ট। তোমাদেরকে বলে দিয়েছি ট্রিকের সাহায্যে অঙ্ক করাবো, ট্রিক্সের সাহায্যে অঙ্ক করাবো। তো এটি তো ট্রিক্স এবং টিপস, তোমরা যদি এটি প্র্যাকটিস করো, দেখো এগুলোই কিন্তু ব্রহ্মাস্ত্র হয়ে দাঁড়াবে। বাট প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে আজকে আমি এইটুকুই রাখছি। ভিডিওটি একটু বেশ লম্বা হয়ে গেল, যাই হোক কষ্ট করে দেখো, কষ্টের ফল সবসময় মিঠা হয়, সবার কা ফল মিঠা হতা হয়। সো কষ্ট করো, মেবি না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা যদি ভালো করে চেষ্টা করো তাহলে এইবার এনটিপিসি অথবা গ্রুপ ডি তোমাদের ক্লিয়ার হবে 100%। বাট নেক্সট পরবর্তী মাঠে তোমরা গিয়ে কি করবে এটা জানি না। বাট আমার যতটুকু দায়িত্ব তোমাদেরকে অঙ্ক ক্লিয়ার করার, সেইটুকু মেবি ক্লিয়ার করতে পেরেছি। আমার অনেক স্টুডেন্ট এখন জিডিতে, WBPতে, কেপিতে চাকরি করছে অলরেডি। ওকে, আমার তো 1-2 বছরের কথা নয়, আমি অনেক বছর থেকে অঙ্ক করাচ্ছি। বাট এই অনলাইন সেক্টরে আমি রিসেন্টলি শুরু করেছি, এবং অনলাইন সেক্টরে করাতে গেলে কি হয় তোমাদেরকে একটু শেয়ার করি গল্পটি। অনেক সময় প্রথমে মোবাইলে বানাতাম। সো একই পাশে বাড়ির পাশ দিয়ে বাস যাচ্ছে, ট্রাক যাচ্ছে, হইচই করছে রাস্তাঘাটের লোক, এপাশে আমি অঙ্ক করাচ্ছি। এমন অনেক সময় গেছে অঙ্কগুলো ক্যালকুলেশন ভুল করেছি, বাট আমার অ্যান্সার তো মুখস্থ, আমি তো টিউশনে করাই, অফলাইন ব্যাচে করাই।
সো অঙ্কর ক্যালকুলেশন ভুল করেছি বাট অ্যান্সার ঠিক লিখেছি। অনেক স্টুডেন্ট বলছে স্যার আপনি গোজামিল দিয়ে করছেন, যাই হোক কোনো কিছু মনে করি না আমি ওদেরকে। তো যাই হোক, একটু অনলাইনের ক্ষেত্রে একটু আমি নার্ভাস ফিল করি, তোমাদেরকে সকলকেই বলছি। তোমরা অনেকেই হয়তো প্রিভিয়াস অনেক দিন ধরে আমাকে দেখছো, তাদেরকে আমি সোজা সাপটা বলি, লজ্জার ব্যাপার নেই। কেননা আমারও তো ভুল হয়, টিচারদের ভুল হয় না এটা কোনো দিনই নয়, টিচার স্টুডেন্ট সবারই ভুল হয়, ঠিক আছে? সো ভিডিওটি আশা করি দেখলা, কেমন লাগলো অবশ্যই আমি কমেন্টে লিখে জানাও। যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে নাও। এছাড়াও আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে কি করব, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ফেসবুক চ্যানেল লিঙ্ক দিব, সেখানে তোমরা লিঙ্কগুলো যদি ক্লিয়ার করতে পারো, সেখানে তুমি দেখবে আমি ফেসবুকে শর্টকাট রিলেটেড বিভিন্ন ট্রিক তোমাদের শিখিয়ে থাকি। সেই ট্রিকগুলি শিখলে তোমাদের অঙ্কের কিন্তু অনেক উন্নতি হবে। যাই হোক, সেগুলো শিখে নাও। আজকে এটুকুই রাখছি। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।